করে বিজয় অর্জন করে। সেই বিজয়ের আজকের নায়ক জনাব নাজিমউদ্দিন আলম। আজকে ওনার কাছ থেকে দিক নির্দেশনামূলক আমরা আলোচনা শুনব, কারণ বাংলাদেশে এখন একটা ষড়যন্ত্র চলছে যেভাবে হোক বিএনপিকে ঠেকানোর জন্য। তো ইনশাআল্লাহ আমরা মনে করি বিএনপি একটা জনগণের দল, বিএনপি একটা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ অর্জন করে আগামী রাষ্ট্র ক্ষমতা আসবে, এই আশা আমাদের প্রত্যেকটা বিএনপি কর্মীর মধ্যে আছে। ইনশাআল্লাহ আগামীতে বিএনপি এই দেশের রাষ্ট্র পরিচালনায় আসবে, এই যেখানে প্রধানমন্ত্রী হবেন আমাদের তারুণ্যের অহংকার বিএনপির বর্তমান কর্ণধার জনাব তারেক রহমান। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি এই সভা থেকে আমি আমাদের প্রিয় নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আশু মুক্তি কামনা করছি। আমি এই আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে আমাদের মধ্যে বক্তব্য কিন্তু আমি তো যদিও উপস্থাপনা করতেছি কিছু না বললেই না বলবো, যেহেতু আজকে এই সবার প্রধান অতিথি আমাদের নাজিমউদ্দিন আলম ভাই, উনি আমাদেরকে নির্দেশনা সহ বর্তমান পরিস্থিতির উপর উনি বক্তব্য রাখবেন, আমাদেরকে শোনাবেন কি ক্রাইসিস বাংলাদেশে হচ্ছে, ভবিষ্যতে কি হবে, আমাদের দল কিভাবে পরিচালিত হবে, সবগুলোই আমরা শুনবো। তদুপরি আমি প্রথমেই এই আমাদের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ওনার সুস্থতা কামনা করি। তোর সঙ্গে ওনার যে লন্ডনে চিকিৎসার জন্য আসছেন, যেন সুস্থ হয়ে বাংলাদেশে যান এবং বাংলাদেশের হালকা ধরেন। তোর সঙ্গে আমাদের দেশটা তাক রহমান যেগুলো সঙ্গে যেতে পারে, তাইলে ওইটি যে বিএনপির আমাদের ইস্তফার মাধ্যমে আমাদের শহীদ জিয়াউর রহমানের আদর্শ লালন করে যেভাবে তৃণমূল পর্যায়ে উনি রিচ আউট করতেছেন 64টা ডিস্ট্রিক্টে, এটা যদি আমাদের উনি বারবার বলতেছেন যে ষড়যন্ত্র চলতেছে, ষড়যন্ত্র থাকবে, কিন্তু আমরা যদি আমাদের নেতা কর্মীদের এবং সবাইকে এই জিয়াউর রহমানের দর্শন লালিত করতে পারি, তাইলে পুরুষ ষড়যন্ত্র আমাদেরকে আটকাতে পারবে না, আমরা জয়ী হবই। উনি চেষ্টা করতেছেন, উনি বারবার রিকোয়েস্ট করতেছেন আপনারা সবাই ঐক্যমত্য, জামাত বলেন, অন্যান্য দল বলেন, সবাই সহযোগিতা করতেছে, কিন্তু দেখেন এই জিনিসটা 32 নম্বরে হয়েছে, ওইটাও একটা আপনার প্রমাণ যে আমাদের নেত্রী কিভাবে সম্মান পাইছে এবং কিভাবে হাসিনা তার উৎপাদ করছে। হাসিনা যেরকম আমাদের নেত্রীকে তার ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করছিল, ওটা কিন্তু আমাদের সবার আজকে আশা রাখছে যে হ্যাঁ দেখো আল্লাহর মাল আল্লাহ এইরকম রাখে, যে আমাদের নেত্রীকে এইরকম নিষ্ঠুর ভাবে বাড়ি থেকে বের করেছিল, কিন্তু আজকে তার অস্তিত্ব নাই। সে কোথায়? এরপরে ইন্ডিয়া থেকে সে ষড়যন্ত্র করতেছে, কিন্তু পারবে না। ইনশাআল্লাহ আমরা এটা রুখে দাঁড়াবো এবং আমরা যদি সবাই ইনশাআল্লাহ আমরা ইন্ডিয়ার নেতৃত্বে সুন্দর একটা দেশ গঠনের জয়ী হয়ে এবং ইলেকশনেও আমরা জয়ী হব এবং জাতীয় সংসদ বলেন, জাতীয় সরকার বলেন, সবাইকে নিয়ে একটা সুন্দর রাষ্ট্র গঠন করবো এই কামনা করি। এবং আমাদের নাজিম ভাই এবারে বক্তব্য রাখবে ইনশাআল্লাহ। তো এবারে বক্তব্য রাখবো আমাদের সভাপতি, বক্তব্য রাখবেন সভাপতি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। একটু ব্যতিক্রমী করলাম যে আমাদের যে প্রধান অতিথি ওনার কাছ থেকে মূল্যবান কথা শুনবো, এর আগে আসলে আমি সভাপতি হিসাবে আমি সংক্ষেপে কিছু বলে ওনাকে ওনার বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপবিষ্ট আজকের এই সভা এবং দোয়া মাহফিলের সম্মানিত নেতৃবৃন্দ যারা এসেছেন, বিশেষ করে আজকের প্রধান অতিথি যার জন্য আজকের প্রথম আয়োজন ছিল, পাশাপাশি আমরা আমাদের নেত্রীর জন্য দোয়া মাহফিল, তিনি হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, ডাকসুর সাবেক
এজিএস 90-এর স্বৈরাচারী গণতান্ত্রিক আন্দোলনে রাজপথের লড়াকু সৈনিক, পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে 3 নির্বাচিত জাতীয় সংসদের সম্মানিত সদস্য এবং এই স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যে কয়েকজন আহত হয়েছে, যারা গুলিবিদ্ধ হয়েছেন, তাদেরই একজন আমাদের আজকের এই সভার প্রধান অতিথি আলহাজ জনাব নাজিমউদ্দিন আলম, যিনি আজও স্বৈরাচারের সেই বুলেট নিয়ে তার চলাফেরা করতে হচ্ছে। তার প্রত্যক্ষ সাক্ষী এই স্বৈরাচারে যে কত নির্যাতন নিপীড়ন ছিল বিগত দিনে, তার আজকের উদাহরণ আমাদের নাজিমউদ্দিন আলম ভাই। সেই স্বৈরাচারী শেখ হাসিনার আঘাতের যে বুলেট, সেই বুলেটটা আজ বহন করে তিনি তার জীবনকে পরিচালিত করছেন। শুধু তাই নয়, স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশের শত শত বিএনপি নেতা কর্মীকে গুম করেছে, খুন করেছে, নির্যাতন নিপীড়ন করেছে। আর সবকিছুর আমরা একদিন বলতাম যে সবকিছুর একটি শেষ আছে, আল্লাহ ছেড়ে দেন, আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আমরা দেখেছি রব্বুল আলামিনের সে বিচার স্বৈরাচারী শেখ হাসিনার কি পরিণতি নিয়ে, কি বেহায়ার মতো বাংলাদেশ থেকে সে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। বাংলাদেশের তথা আর কোথাও এই ধরনের নজির আছে কিনা আমাদের সন্দেহ, যে শেখ হাসিনা যেভাবে বাংলাদেশ থেকে পালিয়ে গেছিল, যদি আধা ঘন্টা সে বাংলাদেশে থাকতো তাহলে তাকে সেখানে শেষ করে দিত ছাত্র জনতা। এভাবে মানুষ তার উপরে ক্ষুব্ধ হয়েছিল। সাথী বন্ধুগণ, আজ যখন অনেকে আমাকে বলেন, আমি গতদিন কয়েকজন বন্ধুর সাথে আলাপে ছিলাম, তো আমি বলতেছে ভাই 32 নম্বরের বাড়িটা ভেঙে ফেললো, আপনারা কি সামান্যতম কিছু বললেন না, কিছু বলবেন না? আমি জিজ্ঞেস করেছিলাম ভাই কেন? যেদিন আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে মিন্টু রোডের তার 41 বছরের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে, শহীদ জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে যেদিন স্বৈরাচারী শেখ হাসিনা আমার নেত্রীকে এক খবরে বের করে দিয়েছিল, জোর করে এই বিমানকে বের করে দিয়ে সেই বিমানকে পুড়িয়ে দিয়ে ভেঙে চুরমার করে দিয়েছিল, সেদিনকে আপনার হৃদয় কেঁদেছিল? যেহেতু শেখ হাসিনার হৃদয় সেদিন কাঁপে নাই, আজ 32 নম্বর একটা ইট খুলে যদি মানুষ নেয়, আমাদের হৃদয়ে কাঁপবে না, একটুও কাঁপবে না, একটুও কাঁপবে না। কারণ এটা প্রকৃতির প্রতিশোধ, আমাদের নয়। এটা প্রকৃতির প্রতিশোধ, সে প্রতিশোধ আমাদের নয়। তাই আজ আমরা দ্বিধাহী কণ্ঠে বলতে চাই যে স্বৈরাচারী শেখ হাসিনা বিদায় নিয়েছে, কিন্তু বাংলাদেশের গণতন্ত্র এখনো ফিরে আসে। আমরা আমাদের দল থেকে বলে দেওয়া হয়েছে আমরা এই সরকারকে সমর্থন করি, কারণ এই সরকার আন্দোলনের ফসল। এই সরকার যাতে ব্যর্থ না হয় সেটা আমরা আপ্রাণ চেষ্টা করবো, আমরা তাদের সাথে কাজ করব। কিন্তু তাই বলে আমরা যে 16-17 বছর স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে নির্বাচন করে আন্দোলন করেছি, আমরা যে রক্ত দিয়েছি, আমাদেরকে ভাইদেরকে হারিয়েছি, সেটা ছিল আমরা এবার অবাধ এবং সুষ্ঠু একটি নির্বাচন। সেই নির্বাচনে আমরা একটু ছাড় দেব না। নির্বাচন দিতে হবে, বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে। তাই আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন যে যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে, সংস্কার একটা চলমান প্রক্রিয়া। সংস্কার শহীদ জিয়াউর রহমান শুরু করেছিলেন। শহীদ জিয়াউর রহমান একদলীয় বাকশালী শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করে সংস্কার করেছিলেন। সংস্কার জিয়াউর রহমান শুরু করেছিলেন। 4টি সংবাদপত্রের সংবাদপত্র নিষিদ্ধ করা হয়েছিল, সেই সংবাদপত্রের বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়ে শহীদ জিয়াউর রহমান সংস্কার শুরু করেছিলেন। শহীদ জিয়াউর রহমান সংবিধান বিসমিল্লাহির রহমানির রহিম স্থাপন করে সংস্কার শুরু করেছিলেন। পাশাপাশি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সংস্কার করেছেন। প্রেসিডেন্ট পদ্ধতি থেকে সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সংস্কার করে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মেয়েদেরকে বাধ্যতা শিক্ষার জন্য 8ম শ্রেণী পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থা করে সংস্কার সৃষ্টি করেছিলেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া। আরো অনেক সংস্কার তিনি করেছিলেন। তাই সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সংস্কার যারা ক্ষমতায় আসবে তারাও করবে, এখন যারা আছে তারাও করবে, আরো ভবিষ্যতেও যারা আসবে তারাও করবে। তাই সংস্কারের অজুহাত দেখিয়ে ক্ষমতায় বেশি দিন টিকে থাকার যদি কেউ ষড়যন্ত্র করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা ঘরে বসে থাকবে না। আর যেদিন জাতীয়তাবাদী নেতা কর্মীরা আবার রাজপথে বের হয়ে আসবে, কেউ পালিয়ে যাওয়ার সুযোগ পাবেন না। আমি অনুরোধ করবো আপনারা একটি যত দ্রুত সম্ভব সংস্কারের মাধ্যমে, আমরা চাই না আপনারা এই গভর্নমেন্টের
কোন ধরনের এই গভর্নমেন্ট যেন বিফল না হয়, এটা আমাদের আন্দোলনের ফসল। এই গভর্নমেন্টকে যদি তাড়াতাড়ি সম্ভব সংস্কার শেষ করে যতটুকু প্রয়োজন শেষ করে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে, এবং আগামী দিনে যে আমাদের কর্মসূচি আসবে সেই কর্মসূচির প্রতি আপনাদের সকলের অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমাদের নেতা তারেক রহমান যখন যে ডাক দেবেন আমরা যেন স্বতঃস্ফূর্তভাবে সেই ডাকে সাড়া দিতে পারি। এবং বিশেষ করে আমাদের নিউ জার্সিতে যারা বিএনপি নেতৃবৃন্দ আছেন আপনাদের প্রতি আমি আকুল আবেদন করব যে আসুন আমরা আরো সংগঠিত হই, আরো শক্তিশালী হই। আমরা যারা আমাদের ভাই বিরাদর যারা বিএনপি করে যারা এখন বাইরে আছে, অনেকের সাথে হয়তো আমিও চিনি না, আপনি চিনেন না, আমি চিনি, হয়তো যাদেরকে আমরা যেভাবে চিনি সেই সমস্ত নেতা কর্মীদেরকে আমরা সংঘবদ্ধ করতে হবে এবং নিউ জার্সি বিএনপি আরো সুসংগঠিত, আরো শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়ার স্মৃতি অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। এবং আমাদের আজকের অতিথি নাজিমউদ্দিন আলমের দীর্ঘায়ু কামনা করছি। এবং সবার শেষে আমরা ওনার আলোচনার পরে দোয়া মাহফিল আছে, দোয়া মাহফিল আমাদের হাফিজ সৈয়দ কুবাইব আলী আছেন, উনি তিলাওয়াত করবেন। পাশাপাশি আমাদের মেহমান আছেন যিনি, উনি ওনার তিলাওয়াতের পরে আজকে যেহেতু আসলে আপনার একটা কথা আছে না যে যারা সফরে থাকেন তাদের কিন্তু দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়। যে আমরা শেষে আমরা দোয়া ওনার কাছ থেকে নেব, আমাদের আলম ভাইয়ের কাছ থেকে তিলাওয়াত করবেন হাফিজ সৈয়দ কুবাইব আলী, এর আগে বক্তব্য রাখবেন। আমি এবারে আমাদের আজকের সবার প্রধান অতিথি, বিশেষ আকর্ষণ, যার জন্য আপনারা সবাই এখানে এসেছেন, যাকে আমরা অনেক সময় আমাদেরকে স্নেহ করেন এবং আমাদের নিউ জার্সি বিএনপি অনেক সময় উনি যখনই আসেন আমাদের সাথে যোগাযোগ রক্ষা করেন এবং আমরা চেষ্টা করি ওনাকে নিয়ে বসে যাতে আমরা একবার চালাচল করতে পারি, দেখা করতে পারি, কারণ উনি আমাদেরকে ভালোবাসেন, ওনাকে আমরা ভালোবাসি। সেই ভালোবাসা থেকে আজকের এই আয়োজন। আমি আমাদের আজকের সবার প্রধান অতিথি জনাব নাজিমউদ্দিন আলম ভাইকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নিউ জার্সি বিএনপি আয়োজিত আজকের সভার সভাপতি, স্টেট বিএনপির সংগ্রামী সভাপতি, সাবেক ছাত্র নেতা, আমার অত্যন্ত প্রিয় এরশাদ বিরোধী আন্দোলনের লড়াকু সৈনিক। আমি আন্দোলনের সময় সম্ভবত জুবাইর মৌলভীবাজারের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন, তাই না? জনাব জুবাইর এবং কুলাউড়া। উপস্থিত আছেন আজকের সঞ্চালক, স্টেট বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব বাচ্চু পাঠান। আর উপস্থিত আছেন আমাদের আনহার ভাই এবং প্রফেসর আমাদের অতিথি মুস্তফা এবং আমার সহযোদ্ধা মাসির এবং অন্যান্য অতিথিবৃন্দ, উপস্থিত সুধী মন্ডলী, সবাইকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি প্রথমেই স্টেট বিএনপিকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বিএনপির চেয়ারপারসন, তিনবারের প্রধানমন্ত্রী, যিনি এখন চিকিৎসাধীন রয়েছেন শুধু লন্ডনে, তার জন্য আজকে এখানে দোয়ার আয়োজন করার জন্য আমি আমার পার্টির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আজকে নিউ জার্সি স্টেট বিএনপিকে। এবং শুরুতেই আরো লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে বাংলাদেশ থেকে মাফিয়া সরকার উৎখাত হয়েছে এবং স্বৈরাচার খুনি হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং আজকে আমরা একটি গণতন্ত্রের যাত্রা শুরু করতে যাচ্ছি। আবার গণতন্ত্র ফিরে আসবে, শহীদ জিয়ার দেশ রক্ষা হবে, শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন হবে, সেই প্রত্যাশা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। দীর্ঘ পথ আমাদেরকে পাড়ি দিতে হয়েছে, অনেক স্যাক্রিফাইস, অনেক আত্মত্যাগ। আমরা আমাদের নেতা কর্মী অনেককে হারিয়েছি, আমার বন্ধু ইলিয়াস আলীকে হারিয়েছি, এখন পর্যন্ত আমরা তার কোনো খোঁজ পাচ্ছি না। এমনি ভাবে আমাদের প্রায়
1000-এর উপরে আমাদের নেতা কর্মী গুম হয়েছে, খুন হয়েছে, অজস্র নেতা কর্মী। জুলাই আগস্টের আন্দোলনেও আমাদের প্রায় 1000-এর উপরে মারা গেছে, তার ভিতরে প্রায় 500 আমাদের 450 থেকে 500 আমাদেরকে হারাতে হয়েছে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি কর্মীদের। আজকে আমাদের যে আন্দোলনের সবচেয়ে বড় স্যাক্রিফাইস, জিয়া পরিবারের স্যাক্রিফাইস, আমাদের নেত্রী যিনি নির্দোষ, যাকে বিভিন্ন ভাবে মিথ্যা নাটক সাজিয়ে তাকে বিভিন্ন ভাবে অপমানিত করেছে এই মাফিয়া সরকার। কারণ সবচেয়ে জনপ্রিয় নেত্রী হ্যামিলনের বাসি আনার মতো যখন উনি বেরোতেন, উনি আহ্বান করতেন, পিঁপড়ার মতো সব নেতা কর্মীরা ঝাঁপিয়ে পড়ত। সেই ভয়ে তাকে মিথ্যা মামলা দিয়ে তাকে আটক রাখা হয়েছে, মিথ্যা সাজা দেওয়া হয়েছিল। একমাত্র ভীতির কারণ খালেদা জিয়া, জিয়া পরিবার। এই জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার, অপমান করার নানাবিধ ষড়যন্ত্র করেছে এই মাফিয়া সরকার এবং সম্পূর্ণ ভারতের প্ররোচনায় প্রতিবেশী রাষ্ট্র। তাদের অঙ্গুলি ঝালনে এই 17টি বছর স্বৈরশাসক এই শেখ হাসিনা আজকে আমাদের উপরে জগদ্দল পাথরের ন্যায় বসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর মালিক উনি। আমার মনে হচ্ছে যে জুলাই আগস্টে আবাবিল পাখি যেমনি ভাবে মক্কা শরীফ রক্ষা করেছিল আল্লাহ তাআলা পাঠিয়ে হস্তি বাহিনীর বিরুদ্ধে, ঠিক তেমনি ভাবে বাংলাদেশের এই 18 কোটি মানুষকে, আমাদের দেশকে রক্ষা করেছেন আল্লাহ তাআলা আবাবিল পাখি পাঠিয়ে। এর পিছনে সবচেয়ে বড় শক্তি ছিল আল্লাহ রাব্বুল আলামিন এবং আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তার আমরা বলবো যে আসলে মাস্টার মাইন্ড সেই। সবচেয়ে বড় শক্তি ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এটি বাস্তবতা। এটাকে যদি কেউ খাটো করে দেখে, কেউ যদি আন্ডারমাইন করে, ভুল হবে। আজকে আমার অবাক লাগে যাদেরকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, যে ছাত্ররা তারা কোটা বিরোধী আন্দোলন করেছে, আমরা সবাই সাপোর্ট করেছিলাম। তারা কিন্তু শেখ হাসিনার পতনের আন্দোলনে আসে না। তারা তাদের যৌক্তিক দাবি নিয়ে আসছিল যে কোটা বিরোধী আন্দোলন, সে আন্দোলনে যে সমস্ত ছাত্র নেতারা রাজপথে নেমেছিল, আমরা সবাই সমর্থন করেছি। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সমর্থন করেছেন এবং তার নির্দেশ মোতাবেক আমরা সবাই সমর্থন করেছি। জুলাই আগস্টে একটা পর্যায়ে যখন এই ছাত্রদের উপরে নির্বিচারে হামলা করলো, গুলি চালালো, হেলমেট বাহিনী নামিয়ে দিল ওবায়দুল কাদের সাহেব এবং শেখ হাসিনা তাদেরকে রাজাকার বানালো। একটা পর্যায়ে তাদের উপরে হামলার শিকার হওয়ার পরে যখন কিছু রক্তাক্ত হলো, লাঠি পিটা করলো, মেয়েদের উপরে হামলা হইলো, রাতের অন্ধকারে নির্যাতন হলো ঢাকা ইউনিভার্সিটির হলে, ফলে তারপরে তাদের সুবুদ্ধির উদয় হলো যে না, এখন আমাদের এক দফায় যেতে হবে। যে এক দফার আন্দোলন আমরা অনেক আগে থেকেই শুরু করেছি, যে এক দফার আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে আমরা অনেক হেফাজত, শাপলা চত্বরে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ। হেফাজত আন্দোলনের ছিল, জামাত ইসলামের উপরে বিভিন্ন ভাবে নির্যাতন হয়েছে, তাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, তারাও অনেক নির্যাতিত। সেই জামাত ইসলামও আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে সক্রিয় ছিল, ক্রিয়াশীল ছিল এবং বিএনপি 17টি বছর আমরা নির্যাতিত। আমার নেত্রীকে কিভাবে, একটু আগে জুবাইর বলল, আমাদের নেত্রীকে কিভাবে আমাদের তার স্মৃতি বিজড়িত আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের একমাত্র রাষ্ট্রীয়ভাবে এই সম্পদটা দেওয়া হয়েছিল। তার সততা, তার দেশপ্রেম, তার কোন সম্পদ ছিল না, নির্লোভ ছিল, তাই তাকে রাষ্ট্র পার্লামেন্টে অনুমোদনের মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে এই সম্পদটা দেওয়া হয়েছিল। সেই সম্পদটা উনি সহ্য করতে পারলেন না এবং তার ভিডিও ফুটেজে আমরা আছে ইউটিউবে আপনারা পাবেন, তার নির্দেশেই তাকে উৎখাত করা হয়েছে। যদিও বলা হয় যে আইনের মাধ্যমে, আমি কি করব, কিন্তু তার আসল স্বরূপটি সে বেরোয় গেছে। উনি তো সাইকোপ্যাথ, আমরা সবাই জানি। সর্বোচ্চ আদালত থেকেই তাকে রং হেডেড উপহার দেওয়া হয়েছিল। উনি যে পাগল, একটা মাথা খারাপ।
আজকে মাথা খারাপ বলেই আজকে আওয়ামী লীগের সকল নেতা কর্মীকে ফেলে রেখে উনি একা তার পরিবারকে নিয়ে শেখ পরিবারকে নিয়ে পালিয়েছে। সকল নেতা কর্মীরা তাদেরকে সাগরে ভাসিয়ে দিয়ে, অর্থাৎ এমন রাজনীতি উনি দিল, ওনাকে পালাতে হলো। কি রাজনীতি করলো, কি দর্শন তার, কি দূরদর্শিতা! উনি তো রাজনীতিবিদ না। রাজনীতিবিদ সে হবে যে দেশের জন্য, জনগণের জন্য রাজনীতি করবে। পালাতে হবে কেন? ফেস করতে হবে। ফেস আপনাকে তো দেশে থেকেই ফেস করতে হবে। আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া পালিয়ে যায় নাই। তাকে ফখরুদ্দিন মইনুদ্দিন 2006 সালে বলেছিল, আপনি চলে যান, আপনি নির্দোষ, আপনার 2 ছেলেকে বিমানের পাশের সিটে বসায় দিব। খালেদা জিয়া বলেছেন, আমার বিদেশে কোনো ঠিকানা নাই, আমার জন্ম বাংলাদেশ, আমার মৃত্যু হবে বাংলাদেশ। খালেদা জিয়া বলেছেন, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। এই হলো আমাদের নেত্রী, পালিয়ে যায় না। শেখ হাসিনার পালিয়ে যাওয়ার অনেকবার ইতিহাস রয়েছে। যখন আমার নেত্রী, আমার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই শেখ হাসিনাকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দিয়েছেন, যেহেতু আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি, আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থায় বিশ্বাস করে, শেখ মুজিব বাকশাল কায়েম করেছিল, এবং বাকশালের আদলে শেখ হাসিনা কিন্তু একই স্টাইলে উনি রাজনীতি করেছেন 17টি বছর। বাকশাল নামকরণ করে নাই, কিন্তু একদলীয় শাসন ব্যবস্থায় কায়েম করেছে 17টি বছর। 14 সাল, 2018 সাল, 2024 সালে আজকে যখন আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চিটাগাং সার্কিট হাউসে শাহাদাত বরণ করলেন, সেই ভারতের প্ররোচনায় জাতীয় আন্তর্জাতিক চক্রান্তের শিকার হলেন, তার কিন্তু মাত্র 13 দিন কি 19 দিন আগে শেখ হাসিনা বাংলাদেশে এসেছিলেন। বাংলাদেশে আসার পরে আমার নেতা চিটাগাং সার্কিট হাউসে মারা গেলেন, আর শেখ হাসিনা কুলারা দিয়ে তোমাদের বাড়ির দিক থেকে বর্ডার পাস করে বোরকা পরে পালানো শুরু করলো। চোরের মনে পুলিশ। তার মানে ওই ষড়যন্ত্রের সাথে উনি একীভূত ছিলেন, যার জন্য উনি পালাতে গেলেন। ফখরুদ্দিন মইনুদ্দিন 2006 সালে 111 এর পরে তখনও শেখ হাসিনা পালালেন, আমার নেত্রী দেশেই থাকলেন। পরে আবার উনি ফিরে আসলেন, এখন আবার পালিয়ে গেলেন। তো এই সমস্ত পালানোর অভ্যাস শেখ হাসিনা রয়েছে। আজকে এই জন্য পাগল বলতেছি, সর্বোচ্চ আদালত থেকে, হাইকোর্ট থেকে, সুপ্রিম কোর্ট থেকে তাকে পাগল উপাধি দিয়েছে, রং হেডেড বলা হয়েছিল। আজকে উনি ওখানে বসে কি কথাবার্তা বলছেন, এমনি পরাজিত, পালিয়ে গেছে। আজকে যারা বিজয়ী রয়েছে, বিএনপি, জামাত, হেফাজত, বৈষম্যবিরোধী ছাত্ররা, সকলে আমরা বিজয়ী। আমরা যারা আওয়ামী লীগের বিরুদ্ধে ছিলাম ঢাকার রাজপথে, আমরা সকলে বিজয়ী। এখানে শুধুমাত্র ছাত্ররা যদি এককভাবে দাবি করে সেটাও হবে না, আর আমরা বিএনপি আমরাও এককভাবে দাবি করব না যে আমরাই একমাত্র বিজয়ী। এখানে বাংলাদেশের জনগণ বিজয়ী, এখানে বিএনপি, জামাত, হেফাজত, ছাত্র সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা এই মাফিয়া সরকারকে উৎখাত করতে সক্ষম হয়েছি। এদেশের জনগণ, আবার বৃদ্ধ বনিতা, সাধারণ মানুষ সবাই যাকে বেরিয়ে আসছে। বিশেষ করে 3 তারিখ, 3রা আগস্ট, 4 আগস্ট এবং 5ই আগস্ট মানুষ কেউ বাসায় বসে থাকেনি। এদেশের জনগণ সবাই চলে আসছে, কারণ জনগণ সকলে অতিষ্ঠ ছিল মাফিয়া সরকার। এই সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, জনগণের মালিকানা কেড়ে নিয়েছে। ফলে তারা আজকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন আবার তারা ওখানে বসে, আমরা যারা বিজয়ী, আমাদেরকে পরাজিত করার জন্য উনি হুঙ্কার দিচ্ছে ছাত্রলীগ, যুবলীগ এদেরকে নিয়ে, যার ফলে 6 মাস না যেতেই উনি আবার আমাদেরকে চক্রান্ত করে আবার বাংলাদেশে এসে আমাদের উপরে ছুরি চালাবে, আবার ফাঁসিতে ঝুলাবে। তখন ন্যাচারালি আমাদের নেতা কর্মীরা, সাধারণ মানুষ এবং ছাত্ররা, যুবকরা, তারা তো বসে থাকার কথা না, উত্তেজনার সৃষ্টি হবেই। যে পরাজিত শক্তি, যেটা আওয়ামী লীগ বলেছিল যে 5 লক্ষ লোক মারা যাবে, কেউ পালাবার পথ পাবে না। সুতরাং আওয়ামী লীগের নেতা ওবায়দুল কাদেরও বলেছে যে যদি কোন রকম পতন হয় আওয়ামী লীগের, তাহলে প্রায় 5 লক্ষ 10 লক্ষ লোক মারা যাবে। তফাইল আহমেদ বলেছে। আজকে
5ই আগস্টের পরে কিন্তু সেরকম কোনো পরিস্থিতি আমরা দেখি নাই। 6ই আগস্ট, 7ই আগস্ট, 8ই আগস্ট 3 দিন কিন্তু সরকারই ছিল, অনেক কিছুই করা যেত, কিন্তু আমাদের দেশের মানুষ সহনশীল, তারা দেশকে ভালোবাসে, তারা গণতন্ত্র প্রেমী, তারা স্বাধীনতা প্রেমী, স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে রাখার জন্য তারা ধৈর্যের সাথে সবকিছু মোকাবেলা করেছে। এদেশের জনগণ অত্যন্ত দেশপ্রেমিক এবং গণতন্ত্র প্রেমী, সেটা প্রমাণ দিয়েছে। সরকার থাকা না সত্ত্বেও তারা ধৈর্যের সাথে সবকিছু মোকাবেলা করেছে। কিন্তু তারপরে এই আওয়ামী লীগ, এই পতিত সরকার, এই মাফিয়া সরকার, তারা ষড়যন্ত্রে লিপ্ত। তারা এখনো চক্রান্ত করছে বিদেশে বসে। আর প্রতিবেশী রাষ্ট্র যারা সুবিধা পেয়েছে আওয়ামী লীগের কাছ থেকে, তারা খুব বিরক্ত। বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকার, দেশে গণতন্ত্র উত্তরণ হতে যাচ্ছে, খুবই বিরক্ত। এখন তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে আবার তাদেরকে পুনর্বাসন করার একটি ঘৃণ্য প্রয়াস চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ। বাংলাদেশের জনগণ এই মাফিয়া সরকার, লুটেরা সরকার, এই চোর ডাকাত, ভোট ডাকাতদেরকে আর কখনোই বরদাস্ত করবে না এবং বরদাস্ত করা সম্ভব না। সুতরাং তাই আজকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারকে ব্যর্থ করার জন্য বিভিন্ন রকমের চক্রান্ত চলছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আমাদের বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব, মাননীয় চিফ অ্যাডভাইজার, নোবেল লরিয়েট ডক্টর ইউনূস স্যার, অত্যন্ত বিজ্ঞ, সম্মানিত, আমাদের সকলের গর্ব, আমাদের অহংকার, দেশের জন্য গর্ব। এবং আমরা চাই উনি সফল হোক। আমরা চাই উনি আজকে শেষ বয়সে এসে একটি সফল ভাবে উনি বিদায় নেবেন, এটাই আমরা আশা করব। যেহেতু উনি আমাদের গর্বিত সন্তান, পৃথিবীতে একজন অত্যন্ত বরেণ্য ব্যক্তিত্ব, বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব, ফলে কেউ যেন তাকে মিসগাইড না করে, তাকে যেন কালিমা লেপন করতে না পারে, এটি আমাদের বারবার আবেদন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার বলে আসছেন যে আমরা তাকে সহযোগিতা করতে চাই, আমরা সহযোগিতা করব। কিন্তু কেউ যদি এটা মনে করে যে তাদের স্বার্থ উদ্ধার করার জন্য, তাকে দেরি করাবার জন্য, ইলেকশনটা পিছিয়ে নেওয়ার জন্য কেউ যদি এই সমস্ত কুপরামর্শ দেয়, তাহলে সেটা খুব ভুল হবে। কারণ স্যারকে বুঝতে হবে যে 6 মাসেই স্যার আপনি সততার সাথে চালাচ্ছেন, আপনি ক্যাবিনেটের অনেকে সততার সাথে চালাচ্ছেন, কোন রকম আমরা সেটা কোনো সমালোচনা করছি না, কিন্তু ক্যাপাসিটিতে ঘাটতি আছে, আপনাকে এটা বুঝতে হবে। আপনার রাজনৈতিক দল আপনার নাই, এই অন্তর্বর্তীকালীন সরকার একটা মনে করেন একটা মানে সার্টেন টাইমের জন্য একটা সরকার। এই সরকারের কোন রাজনৈতিক দল নাই, তাদের কোনো ক্যাডার ভিত্তিক অর্গানাইজেশন নাই, ইউনিয়ন বেসিস নাই। সুতরাং আপনাদের টাইমটা খুব কঠিন ভাবে যাচ্ছে। দেখছেন যে এমনি পুলিশ খুব সেকিউর হয়ে আছে, মোরালি খুবই ডাউন, তারা ঠিকভাবে দেশ পরিচালনা করতে পারছে না, আইন শৃঙ্খলা ঠিক মতো পরিচালনা করতে পারছে না, আপনার সিন্ডিকেশন যে এটাও ভাঙতে পারছে না, দ্রব্যমূল্য কন্ট্রোল করা যাচ্ছে না। এই সমস্ত কারণে আমরা খুব চিন্তিত, আমরা খুব শঙ্কিত যে কোনোভাবে আবার আপনাকে ব্যর্থ করার চেষ্টা চলছে কিনা। তাছাড়া আমরা জানি যে আওয়ামী লীগের বেশ কিছু লেসপেন্সার যারা শেখ হাসিনাকে টিকিয়ে রেখেছিল, তারা এখনো কিছু কিছু জায়গায় বহাল তবিয়তে আছে। আমরা বারবার স্যারকে বলার চেষ্টা করেছি যে এই সমস্ত যারা যারা কি পয়েন্টে রয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টে, সচিবালয়ে, এদেরকে চিহ্নিত করে তাদেরকে সরিয়ে ফেলা হোক, তাদেরকে অপসারণ করা হোক, সেখানে দেশপ্রেমিক, যোগ্য, উপযুক্ত, অভিজ্ঞ সে ধরনের কর্মকর্তাদেরকে বসানো হোক। তাহলেই আপনি সফল হবেন, আপনাকে ব্যর্থ করতে পারবে না। আমরা চাই আপনি সফল হন এবং সুষ্ঠু একটি নির্বাচনের মাধ্যমেই জনগণের যে কাঙ্ক্ষিত গণতন্ত্র, সেই গণতন্ত্র পুনরুদ্ধার হবে। একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আমরা কায়েম করতে চাই, দেশের আইনের শাসন কায়েম করতে চাই। দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে আওয়ামী লীগ বারবার মুক্তিযুদ্ধের চেতনাকে ভণ্ডুলিত করেছে, লাঞ্ছিত করেছে। স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলে তারা বিভিন্ন সময় বক্তব্য রেখেছে, কিন্তু তারা স্বাধীনতা সার্বভৌমত্ব সব সময় 17টি বছর বিপন্ন হয়েছে আমরা দেখেছি। বর্ডারে কিলিং, বিভিন্ন ভাবে বর্ডারে কিলিং দেখেছি আমরা, কোনো প্রতিবাদ নাই।
নতজন পররাষ্ট্রনীতির মাধ্যমে তারা রাষ্ট্র পরিচালনা করেছে। সর্বক্ষেত্রে প্রতিটি সেক্টরে তারা ব্যর্থ হয়েছে। বাংলাদেশের প্রত্যেকটা ইনস্টিটিউশন, সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। সুতরাং আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা নেতৃত্ব দিবে, রাষ্ট্র পরিচালনা করবে, তাহলে একটি শক্তিশালী একটি রাষ্ট্র হবে এবং প্রতিবেশী রাষ্ট্র গুরুত্ব দিবে, এদেশের মানুষও গুরুত্ব দিবে, প্রশাসনও গুরুত্ব দিবে। আর নির্বাচিত অনির্বাচিত সরকার কখনো বেশি সাস্টেইনেবল হয় না, এটা টেকসই হয় না। আর গণতান্ত্রিক প্রক্রিয়াটাই হলো আপনার ভোট। আপনি ভোটে আসবেন, আপনি জবাবদিহিতা থাকবে। আপনি আবার অন্যায় করবেন, আওয়ামী লীগের মধ্যে যদি কাজ করবেন, জনগণ আবার ছুড়ে ফেলে দিবে। দিস ইজ দ্য ওয়ে। তো আপনাকে এই পথে তো যেতে হবে, এই পথ ছাড়া কোন পথে যাবে? দেশে একটা সিস্টেম চালু করতে হবে, যে সিস্টেমটা 17টি বছর নষ্ট করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে আপনার বিচারপতি জাস্টিস খায়রুল হক, কুখ্যাত খায়রুল হকের উপরে ভর করে শেখ হাসিনা আমাদের টোটাল তত্ত্বাবধায়ক সরকারটা ধ্বংস করে দিয়ে, নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে আজকে রাম রাজত্ব কায়েম করেছিল। সুতরাং আমরা চাই জনগণের মালিকানা। জনগণ এদেশের মালিক। জনগণ তাদের ভোট তারা দিবে, তাদের মালিকানা তারা প্রয়োগ করবে এবং জনগণের জবাবদিহিতা থাকবে, পার্লামেন্টে জবাবদিহিতা থাকবে, একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু হবে এবং তাহলে পরেই আমরা দেশ সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আজকে 53টি বছর পরে আজকে আমাদের গণতন্ত্রের কথা বলতে হচ্ছে, আইনের শাসনের কথা বলতে হচ্ছে, আমাদের সোশ্যাল সিকিউরিটির কথা বলতে হচ্ছে, আমাদের সামাজিক নিরাপত্তা নাই, অমানবিক আচরণ, আমাদের গণতন্ত্র নাই। 53 বছর পরেও আমরা ভোটের জন্য চিৎকার করছি, একটা সিস্টেম চালু করতে পারলাম না। এটা আমাদের জন্য দুঃখজনক, দুর্ভাগ্য, জাতির জন্য দুর্ভাগ্য। সুতরাং আমরা চাই ডক্টর ইউনূস স্যারের নেতৃত্বে এমনি একটি সুন্দর একটি নির্বাচন উপহার দিবে, যে নির্বাচনের মাধ্যমে, একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধি নির্বাচিত হবে এবং জনগণের সরকার কায়েম হবে, সেই আশাবাদ ব্যক্ত করব। আর একটি কথা ছাত্রদের উদ্দেশ্যে বলতে চাই যে ছাত্র বন্ধুরা তারা একটু সতর্কভাবে বক্তব্য রাখতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, সে শেখ হাসিনার পতন চায় নাই, এই কথাটা বলা কতটুকু সমীচীন হয়েছে? ছাত্রদের ভবিষ্যৎ আমরা আশা করি, তারা বিভিন্ন ভাবে তাদের ইমেজ তৈরি হয়েছে, জুলাই আগস্টে ঘুরে দাঁড়িয়েছে, বুক পেতে দিয়েছে, আমরা অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু তার মানে এই না তারা যা খুশি তাই বলবে আর যার তার সম্পর্কে কথা বলবে, এটা ঠিক না। চিন্তা ভাবনা করে কথা বলা উচিত। আমরা চাই ছাত্ররা সামনে দিয়ে এগিয়ে যাবে, ভবিষ্যতে এমপি হবে, মন্ত্রী হবে, আমরা আশা করি, কিন্তু দায়িত্বশীল ভাবে বক্তব্য রাখতে হবে। তারেক রহমান সম্পর্কে কথা বলতে হবে জেনে শুনে। এটা কেউ বিশ্বাস করবে, দুনিয়ার কেউ বিশ্বাস করবে তারেক রহমান শেখ হাসিনার পতন চায় নাই? এটা কোনো কথা? এই কথা বলা উচিত না। তারেক রহমানের মাকে কিভাবে হেস্তনেস্ত করেছে, কিভাবে তারেক সাহেবকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে, কি ষড়যন্ত্রের মাধ্যমে তাকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তার মাকে কিভাবে মামলা দেওয়া হয়েছে, তার সহোদর তাকে কিভাবে আপনার সবচেয়ে দিনের অপরাধ আরাফাত রহমান কোকো, যার কোনো উচ্চাভিলাষী ছিল না, কোন লোভ লালসা ছিল না, যে ক্ষমতার বড়াই দেখায় নাই, তার সাথে আমার চলাফেরা করার সুযোগ হয়েছে, দেখেছি। জিয়া রহমানের সন্তান, কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকো, তাকেও হারিয়েছে। সব পরিবারের সবকিছু, সবচেয়ে নির্যাতিত আমাদের জিয়া পরিবার। আর শেখ হাসিনার তার মাধ্যমে তো সবকিছু হয়েছে। আর শেখ হাসিনার পতন খালেদা তারেক রহমান চাইবে না। এই সমস্ত মিথ্যা বিভ্রান্তকর বক্তব্য রাখা থেকে বিরত থাকতে হবে। আমরা চাই ছাত্ররা এগিয়ে যাবে ঐক্যবদ্ধ ভাবে দেশের সম্পদ রক্ষা করার জন্য, দেশের জন্য, রাজনীতির জন্য, গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য। তারা একটা পর্যায়ে জুলাই আগস্টে 1.5 মাস অন্তত বেশ একটা ভালো ভূমিকা রেখেছে, ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে। ছাত্ররাই তো ভূমিকা রাখে। 69-এর আন্দোলন, 62-র আন্দোলন, 90-এর আন্দোলন, আপনার 71-এর স্বাধীনতার যুদ্ধ, সবকিছু তো ছাত্ররা, যুবকরাই তো ঝাঁপিয়ে পড়বে দেশের জন্য। এটাই তো নিয়ম। প্রতি বছরই সবসময় স্বৈরাচার বিরোধী আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন, ছাত্ররাই তো ভূমিকা রাখবে। ছাত্ররাই তো আমাদের প্রাণ শক্তি। অতীতে সবসময় আমরা দেখেছি, এটাই ইতিহাস। সুতরাং এটা নিয়ে, এটাকে গর্ব করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
কোন রকম বেয়াদবি করা যাবে না। সবাই যার যার অবস্থান থেকে চিন্তা ভাবনা করে কাজ করতে হবে, তাহলে এগিয়ে যাওয়া যাবে, ভবিষ্যতে এমপি মন্ত্রী সবকিছুই হওয়া যাবে। সুতরাং আজকে আর বক্তব্য না বাড়িয়ে আমি আমাদের নোবেল লরিয়েট ডক্টর ইউনূস স্যারের কাছে আবেদন রাখবো, দ্রুত নির্বাচনটা ভালো নির্বাচন করার জন্য যে যতটুকু সংস্কার করার প্রয়োজন ততটুকু সংস্কার করে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলোচনা করে, যারা স্টেক হোল্ডার রয়েছে তাদের সাথে আলোচনা করে দ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা করে। সেই নির্বাচনটা অবশ্যই এই বছরই এটা করা সম্ভব। আমি আশা করব আপনি সফল হবেন। আপনার সফলতা কামনা করছি। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের মালিকানা ফিরিয়ে দিবেন সেই আবেদন রেখে আপনাদের সকলকে আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। আজকের এই সভার প্রধান আকর্ষণ, প্রধান অতিথি জনাব নাজিমুদ্দিন আলম ভাইকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আসলে আমি আমাদের প্রথম পর্ব যেটা আলোচনা করব এখানে সমাপ্তি ঘোষণা করছি। এরপরে আমরা দোয়া পর্বে চলে যাব। দোয়া আপনারা ইতিপূর্বে আমরা বলেছি যে আমাদের নেত্রী অসুস্থ, তার সুস্থতা কামনা করে দোয়া করব। এবং এই মাসে গেল আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী, তার জন্য আমরা দোয়া করব। এবং পাশাপাশি আমাদের তারেক রহমান সাহেব যাতে আমরা তাকে বীরের বেশে দেশে নিয়ে যেতে পারি, দেশের মানুষের সেবা করার রব্বুল আলামিন যেন সেই সুযোগ আমাদের সৃষ্টি করে দেন, তার জন্য আমরা দোয়া করব। এবারে দোয়া পর্বে কালাম পাক থেকে কিছু তিলাওয়াত করার জন্য আমি গফুর আল্লাহ দুরূদ পড়ার জন্য আমি সৈয়দ কুবাইব আলী গ্রহণ করছি। এর বাদে আমাদের মুনাজাত করবেন আমাদের আজকের মেহমান এবং যিনি দেশ থেকে এসেছেন হিসাবে আমরা তার কাছ থেকে দোয়া নেব। তো সৈয়দ আমাদের নিউ জার্সি স্টেট পিএনপি নর্থের ধর্ম বিষয়ের সম্পাদক সৈয়দ কুবাইব আলী। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله الحمد لله
الصلاة والسلام عليك يا رسول بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله محمد يا رسول الله محمد يا رسول الله شفاعتك لله محمد يا رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بجا ربنا درود وسلام برقصيد نبي برغتنا سلموا يا قوم من صلوا على سفر النبي مصطفى ما جاء إلا رحمة للعالمين أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم আমাদের আজকে আমাদের নিজের সিপিএপি সভাপতি খলিল ভাই আসলে খুবই অসুস্থ। উনি আসার কথা ছিল, বারবার ফোন করে বলতেছেন ওনার জন্য দোয়া করার জন্য আসতে পারেন নাই। এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমার সেলু ভাই উনি খুবই অসুস্থ শরীর নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছে, তার জন্য দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থতা দান করেন। আমাদের কামরান হাদি ভাই সহসভাপতি নিউ জার্সি বিএনপি, তাহলে খুবই অসুস্থ। ওনারা আসলে শারীরিকভাবে খুবই অসুস্থ, কিন্তু অসুস্থ নিয়েও আজকে এসেছেন, সেজন্য আপনারা মনোনীত আছেন না। ওনারা কিন্তু আসলে একটু বড় ধরনের অসুখ আপনাদের, তো সবাই দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শিফা দিলে এবং আজকের আমাদের এই মিলাদ মাহফিলের দোয়া মাহফিলের সিন্নি এনেছেন আমাদের আমির আলী ভাই, ওনার পক্ষ থেকে সিন্নি রাব্বুল আলামিন কবুল করে দোয়া করবেন এবং আমাদের নেতৃত্ব আসলে আমি তো আসছি চিকিৎসার জন্য আসছিলাম সপ্তাহখানেক আগে, 2 সপ্তাহ আগামী সপ্তাহে আবার চলে যাবো আমি, এই 20 তারিখের ফ্লাইট আমার। আসছিলাম আমার তো ওই যে সাভার আমিন বাজারে আমাকে গুলি করছিল শেখ হাসিনার পুলিশ বাহিনী, অবরোধ কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে রাজপথে দাঁড়িয়েছিলাম। 11টার সময় দুপুর বেলা 11টার সময় আমাকে ঘেরাও করে প্রথমে মাথায় আঘাত করে, পরে আমাকে এই পাশে গুলি করে। তো প্রায় 22 ব্যাগ রক্ত লাগছিল আমার, এবং আমাদের নেত্রী সম্পূর্ণ তার সার্বিক তত্ত্বাবধানে আমার চিকিৎসা পায়। নেত্রীর কাছে আমি কৃতজ্ঞ, এবং তার ঋণ জীবনও শোধ করতে পারবো না আমরা। তো 22 ব্যাগ রক্ত লাগছিল আমার। তারপরে 2টা লিভারে গুলি এখনো আছে, স্প্রিন্টার 2টা, ওটার জন্য মাঝে মাঝে এসে আমার চেক করতে হয়। আমেরিকাতে চিকিৎসার জন্য আসছিল, পাঠিয়েছিল বেগম জিয়া, তো ওই চিকিৎসা মানে এখনো ওই 2টা শেখ হাসিনার 2টা স্প্রিন্টার উপহার এখনো আমি ক্যারি করতেছি আর কি, বহন করতেছি। তো যাই হোক, আজকে যে অনুষ্ঠানটা হলো আমাদের নেত্রীর জন্য দোয়া, এবং নেত্রীর জন্য আল্লাহ হায়াতে দয়া দান করেন এবং সুস্থ হয়ে যেন আবার আমাদের মাঝে সেই আগের মতো যেন সুন্দরভাবে আবার আমাদের নেতৃত্ব দিতে পারেন, দেশ পরিচালনা করতে পারেন, রাষ্ট্র পরিচালনা করতে পারেন। আল্লাহ যেন সেই তৌফিক এনায়েত করেন। আমরা সবাই দোয়া করি। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة انك انت الوهاب اللهم رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا
ربنا لا تحملنا على رزق كما حملت الذين من قبلنا ربنا لا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين يا رب العالمين আল্লাহ ইয়া গফুরুর রহিম ইয়া রহমানুর রহিম আমরা গুনাহগার বান্দা মাবুদ ইয়া আল্লাহ আপনার কাছে আবেদন রাখছি আপনার কাছে দরখাস্ত রাখছি ইয়া আল্লাহ আমাদের প্রিয় নেত্রী আমাদের গণতন্ত্র যিনি উদ্ধার করেছিলেন সরকারের পতন ঘটিয়ে এরশাদের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন এ দেশ পত্রিকা যিনি অনেক অবদান রেখেছেন মাবুদ ইয়া রাব্বুল আলামিন আমাদের তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপনি সুস্থতা দান করেন ইয়া আল্লাহ তাকে হায়াতে তয়্যবা দান করেন ইয়া আল্লাহ উনি যেন সুস্থ হয়ে আবার আমাদের দেশে তার সন্তানকে নিয়ে আমাদের দেশে এসে আমাদের নেতৃত্ব দিতে পারেন রাষ্ট্র পরিচালনা করতে পারেন সেই তৌফিক দান করেন ইয়া রাব্বুল আলামিন তার জ্যেষ্ঠ সন্তান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে ইয়া আল্লাহ তাকে সুস্থতা দান করে আমাদের মাঝে তাড়াতাড়ি বাংলাদেশে ফিরিয়ে আনেন ইয়া আল্লাহ উনি যেন আমাদের নেতৃত্ব দিতে পারেন আমাদের দলকে পরিচালনা করতে পারেন ইয়া আল্লাহ সেই তৌফিক দান করেন ইয়া আল্লাহ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান খোকনকে আপনি জান্নাতবাসী করেন ইয়া আল্লাহ আমাদের নেতা স্বাধীনতার মহান ঘোষক আমাদের প্রিয় নেতা বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাংলাদেশের সফল এবং প্রথম রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার ইয়া আল্লাহ রণাঙ্গনের মুক্তিযোদ্ধা আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আপনি জান্নাতবাসী করেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন ইয়া আল্লাহ আমরা যারা বিএনপি নেতা কর্মীদের হারিয়েছি ইয়া আল্লাহ আমাদের ইলিয়াস আলী আমার বন্ধু সহ আরো যারা আমাদের নেতা কর্মীদেরকে মাবুদ হারিয়েছি যেখানে আছেন মাবুদ তাদেরকে আপনি ভালোভাবে রাখেন আমাদের ইলিয়াস আলীকে আমাদের মাঝে ফিরিয়ে দেন ইয়া আল্লাহ যারা গুম হয়েছে তাদেরকে আমাদের মাঝে ফিরিয়ে দেন ইয়া আল্লাহ যারা নিহত হয়েছে শাহাদাত বরণ করেছে মাবুদ আমাদের নেতা কর্মীরা চলমান আন্দোলনে শেখ হাসিনা মাফিয়া সরকার উৎখাত করতে গিয়ে যারা আত্মাহুতি দিয়েছে আল্লাহ তাদেরকে সবাইকে আপনি জান্নাত নসিব করেন জান্নাতুল ফিরদাউস নসিব করেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন ইয়া আল্লাহ যারা পঙ্গু আছে বিভিন্ন জায়গায় মানবতার জীবন যাপন করছে বাবু তাদেরকে সেফা দান করেন ইয়া রাব্বুল আলামিন আমাদের স্টেট বিএনপি নেতৃবৃন্দ যারা অসুস্থ এখানে যারা নাম বলেছে আমাদের সভাপতি জুবায়ের তাদের সকলকে আপনি সুস্থতা দান করেন ইয়া আল্লাহ তাদের দুরারোগ্য যে সমস্ত কঠিন রোগ মাবুদ এখান থেকে তাদের মুক্ত দেন ইয়া আল্লাহ তাদেরকে সুস্থতা দান করেন ইয়া আল্লাহ আমাদের মাঝে তারা সুন্দরভাবে আবার দিন যাপন করতে পারে সেই তৌফিক দান করেন ইয়া রাব্বুল আলামিন আমাদের খালেদ বিন ওয়ালিদের মতো শক্তি দান করেন আমাদের কুটিয়ার শহীদদের সারা দেশের যেন আমরা ইয়া রাব্বুল আলামিন আমরা যেন সুন্দরভাবে দেশ রাষ্ট্র পরিচালনা করতে পারি খালেদা জিয়ার নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্বে মাবুদ সেই তৌফিক দান করেন ইয়া আল্লাহ দেশ ও জাতির জন্য জনগণের কল্যাণের জন্য সামাজিক ন্যায় বিচারের জন্য এবং আইনের শাসন কায়েম করার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আল্লাহ আমরা যেন সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারি সেই তৌফিক দান করেন ইয়া আল্লাহ আমরা জনগণের খেদমত করতে পারি সেই তৌফিক দান করেন ইয়া আল্লাহ জনগণের এমপি মন্ত্রী না আমরা সেবক হিসাবে জনগণের সেবক হিসাবে কাজ করতে পারি আমরা সেবক হতে চাই মানুষের সেবা করতে চাই সেবা হিসাবে কবুল করেন ইয়া রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করেন আমাদের মনের সব পূরণ করেন এক নসিব পূরণ করেন ইয়া আল্লাহ আমরা যারা মুরব্বীদের চিরতরে হারিয়েছি সবাইকে জান্নাতবাসী করে জান্নাত নসিব করেন ইয়া আল্লাহ বিশেষ করে পিতা মাতা শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যাদেরকে চিরতরে হারিয়েছি সবাইকে জান্নাতবাসী করেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন